সকাল গড়িয়ে দুপুর। লিভিং রুমটা প্রায় ফাঁকা হয়ে গেছে। বাড়ির সবাই যে যার কাজে বেরিয়ে পড়েছে। শুধু ধূসর বসে আছে সোফায়, কোলের ওপর খোলা ল্যাপটপ। আঙ্গুলগুলো দ্রুত গতিতে কিবোর্ডে চলছিল। মাঝে মাঝে ভুরুকুসকে মনোযোগ দিচ্ছিল স্ক্রিনের দিকে। ঈশিতা ধীরে ধীরে এসে ধূসরের সামনে ঘোরাঘুরি করতে লাগলো, একবার এদিক একবার ওই দিক। ধূসর প্রথমে খেয়াল না করলেও কিছুক্ষণ পর বিরক্ত হয়ে ল্যাপটপের ওপর হাত রেখে তাকিয়ে বলল, কি হয়েছে, এভাবে ঘুরঘুর করছিস কেন? ঈশিতা ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, কিছু না ভাইয়া, এমনি। ধূসর ভুরু তুলে বলল, তুই যখন এমনি বলিস তখন কিছু না কিছু থাকেই, কি দরকার তাড়াতাড়ি বল। ঈশিতা একটু ইতস্ত করে পায়ের আঙ্গুল দিয়ে মেঝেতে আঁকিবুকি আঁকতে লাগলো, মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। ধূসর হালকা শ্বাস ফেলে আবার স্ক্রিনের দিকে মনোযোগ দিল। জানতো ঈশিতার দুষ্টুমির পেছনে কিছু না কিছু কারণ আছেই, কিন্তু ঈশিতা তো চুপ করে থাকার মেয়ে নয়। ধূসর আরেকবার তাকাতে বলে উঠল, ভাইয়া সামনে তো মাধ্যমিক পরীক্ষা, আজ আমাদের অ্যাডমিট কার্ড নিতে যেতে হবে। ধূসর ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভুরুকুসকে বলল, তাই? তাহলে যা নিয়ে আয়, আমাকে বলছিস কেন? ঈশিতা মুখ বাঁকিয়ে বলল, একা যেতে ইচ্ছে করছে না ভাইয়া, ইচ্ছেকে বলেছিলাম, কিন্তু মা তো সঙ্গে সঙ্গে বারণ করে দিলেন, বলেছে ইচ্ছে অসুস্থ ও বেরোতে পারবে না। ধূসর মাথা হেলিয়ে বলল, ঠিকই তো বলেছে, ওর শরীর এখন ভালো না। ঈশিতা ধূসরকে একটু কাছে এসে অনুনয়ের সুরে বলল, এই জন্যই তো ভাবলাম তুমি যদি আমাদেরকে একটু গাড়িতে করে নিয়ে যাও তাহলে মা কিছু বলবে না। ইচ্ছের ওর নিজের অ্যাডমিট তো নিতেই হবে, তাই না? ধূসর চুপচাপ ঈশিতার কথাগুলো শুনে কিছুক্ষণ ভেবে বলল, মাকে গিয়ে বলিস আমি নিয়ে যাব। ঈশিতার মুখে হাসি ফুটে উঠল, সিরিয়াসলি ভাইয়া? তাহলে আমি এখনই গিয়ে বলে আসি। ধূসর মাথা নাড়িয়ে আবার কাজে মন দিল, কিন্তু ঈশিতা উচ্ছ্বাস নিয়ে ছুটে বেরিয়ে গেল। সে জানতো ধূসর ভাইয়ার সঙ্গে গেলে মা আর কোনো আপত্তি তুলবে না, আর ইচ্ছেও একটু বাইরে যেতে পারবে। ইচ্ছে একরকম বাধ্য হয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার ভেতরে যেন মিশ্র অনুভূতির জোয়ার বইছে। ধূসর ভাইয়ের সামনে যেতে একটু সংকোচ, কিন্তু বাইরে যাবার আনন্দ কম না। ঈশিতা তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে, আর ইচ্ছে ধীর পায়ে আলমারির দিকে এগিয়ে গেল পোশাক নিতে। ইচ্ছে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ঈশিতার উত্তেজিত কণ্ঠে সাড়া দিলেও তার ভেতর যেন অদ্ভুত এক লজ্জা কাজ করে। ধূসর ভাইয়ের নাম শুনলেই কোথাও যেন অজানা এক অস্বস্তি গলায় দলা পাকিয়ে ওঠে। কাল রাতের আচ্ছা স্মৃতি, ধূসর ভাইয়ের সেই চিন্তিত মুখ, দরজায় দাঁড়িয়ে থাকা চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। ইচ্ছে দ্রুত মাথা ঝাঁকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু বুকের ভেতর কেমন যেন অস্থির লাগে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঈশিতা জোরে ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি কর, ভাইয়া অপেক্ষা করছে। ইচ্ছে কোনো রকমে হাসির ভান করে পোশাক নিতে এগিয়ে গেল, কিন্তু ধূসর নামটা মাথার ভেতর যেন অকারণেই ঘুরপাক খাচ্ছিল। লিভিং রুমে আরাম করে বসে আছে মীরা, তার পরনে ট্রেন্ডি ফিটিং ড্রেস। সাজগোজে আলাদা নজর কাড়ার চেষ্টা স্পষ্ট। পাশে ধূসর বসে, কালো প্যান্ট আর হালকা সাদা শার্ট পরা, কানে এয়ারপোর্ট লাগিয়ে কারোর সাথে গম্ভীর মুখে কথা বলছে। তার তীক্ষ্ণ চোখে মনোযোগের ছাপ, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে কাজে ডুবে আছে। মীরার দৃষ্টি ধূসরের ওপর স্থির, যেন চোখ দিয়েই প্রতিটা ভঙ্গি গিলে খাচ্ছে। ধূসরের মুখের হালকা দাড়ি, চুলের নিখুঁত সেটিং, সবকিছুতেই মীরার আগ্রহের শেষ নেই। মাঝে মাঝে সে চুলে হাত দেয়, কিংবা ফোনে কিছু স্ক্রল করে ধূসরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু ধূসর একদম নির্বিকার, নিজের জগতে মগ্ন। মীরার চোখে দৃষ্টিতে একরকম অধিকার বোধের ছাপ, যেন ধূসর শুধু তারই, কিন্তু ধূসরের নির্বিকার ভাবনায় হয়তো সে নিজেকেই খুঁজে পায় না। ঈশিতা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামে, মুখে স্পষ্ট বিরক্তি। মীরার গতিবিধি তার চোখ এড়ায় না, কিভাবে তার ভাইকে চোখ দিয়ে গিলে খাচ্ছে সেটা দেখে তার রাগ যেন আরো বেড়ে যায়। ঈশিতার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। ইচ্ছে পাশে দাঁড়িয়ে থাকায় কিছুটা শান্ত থাকার চেষ্টা করে। ইচ্ছে ধীর পায়ে নামছে, পরনে সাদা ফুল স্লিভ গাউন, ওড়নাটা গলায় ফেলা আর দুপাশে ঝুলে পড়েছে। চুলগুলো খোলা, একপাশে এলোমেলো ভাবে ঠেকে আছে। অসুস্থতার ছাপ মুখে স্পষ্ট হলেও তার সহজ সরল সৌন্দর্য যেন সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে। ঈশিতা পাশে দাঁড়িয়ে গুনগুন করতে থাকলেও ইচ্ছে চুপচাপ, চোখ নিচু। ঠিক তখনই ধূসর এক মুহূর্তের জন্য ঈশিতার দিকে তাকায়, আর পাশের ছোট্ট পুতুল সদৃশ্য ইচ্ছের দিকে নজর পড়ে। গোলগাল মুখ, গালের পাশে ছোট্ট তিল, অসুস্থতার ক্লান্তি মিশে গেলেও যেন এক অদ্ভুত মায়াবী ভাব ফুটে উঠেছে। ধূসর এক মুহূর্ত চুপ করে থাকে, যেন কিছু চিন্তা করার চেষ্টা করছে। ঈশিতা ধূসরের দৃষ্টি লক্ষ্য করে ইচ্ছের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কি হলো ভাইয়া? ধূসর হালকা গম্ভীর কণ্ঠে বলে, তাড়াতাড়ি গাড়িতে ওর, দেরি হয়ে যাচ্ছে। মীরা চোখের পলক ফেলতে ভুলে ধূসর ইচ্ছের দিকে দৃষ্টি পর্যবেক্ষণ করে, আর মনে মনে কিছু আঁচ করার চেষ্টা করে। ধূসর তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে, গলার স্বরে এক ধরনের অধৈর্যতা স্পষ্ট।
বলেই সে লম্বা পায়ে হেঁটে বাড়ির বাইরে রাখা গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ে। তার চোখ ফোনের স্ক্রিনে, কানে এয়ারপড লাগানো, যেন চারপাশের কিছু নিয়েই মাথা ঘামাচ্ছে না। ঠিক তখনই মীরা, ঈশিতা আর ইচ্ছে বাড়ির দরজা পেরিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। মীরা একটু এগিয়ে এসে দরজার হ্যান্ডেলে হাত রাখে, মুখে একটা জেতার হাসি, যেন নিশ্চিত ছিল সে ধূসরের পাশে বসবেই। দরজা খুলে নিষ্পৃহ ভঙ্গিতে ধূসরের পাশে বসে পড়ে, হাত দিয়ে হালকা চুল ঠিক করে নিয়ে চোখের কোণ দিয়ে ধূসরকে দেখে নেয়। ঈশিতা মীরার এই দৃশ্য দেখে মুখ ভেঙচি দিয়ে ফিসফিস করে ইচ্ছেকে বলে, এই নাটক এখন দেখতে হবে নাকি? ইচ্ছে একটু হেসে মাথা নাড়ায়, কিছু না বলে চুপচাপ ঈশিতার হাত ধরে গাড়ির পেছনের দরজা খুলে ব্যাকসিটে বসে পড়ে। ঈশিতা বসেই আবার ফিসফিস করে বলল, শুধু বসবে না, এখন থেকে কথা বলার বাহানা খুঁজবে। ইচ্ছে আস্তে বলল, চুপ করতো, শুনে ফেলবে। ধূসরের মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন পাশে কে বসলো তা দেখার প্রয়োজন নেই। কিন্তু ঈশিতা মীরার প্রতিটি ভঙ্গি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর মনে মনে বিরক্ত হয়। গাড়ি চলতে শুরু করে আর ঈশিতা একপাশে ইচ্ছেকে টেনে নিয়ে ফিসফিস করে বলল, দেখিস এক্ষুনি গল্প শুরু করবে। অন্যদিকে দৃশ্যপট বদলে যায় আমেরিকার একটি শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থার অফিসে। একটি আধুনিক সুরক্ষিত কনফারেন্স রুমে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বসে আছেন। চারপাশের মনিটরে ভেসে উঠছে বিভিন্ন গোপন নথি, স্যাটেলাইট চিত্র এবং সার্ভেইল্যান্স ফুটেজ। ঘরের ভেতর পরিবেশটা বেশ চাপা, আলো কম, শুধু স্ক্রিনের ঝলকানিতে সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সেন্ট্রাল মনিটরের সামনে দাঁড়িয়ে আছেন একজন অভিজ্ঞ এজেন্ট। তার পরিচয় স্পেশাল এজেন্ট জ্যাকসন কোল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমাদের কাছে তথ্য এসেছে যে সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে আন্তর্জাতিক সংযোগ রয়েছে। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সেল সক্রিয় রয়েছে এবং তাদের সাথে আমাদের দেশের নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। একজন কর্মকর্তা প্রশ্ন করলেন, আপনার কি মনে হয় তারা কোনো বড় পরিকল্পনার অংশ? জ্যাকসন হালকা মাথা নাড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে বললেন, আমাদের ধারণা তারা শুধু ছোটখাটো অপরাধের বাইরে কিছু বড় প্ল্যান করছে, তবে তাদের মূল উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। আরেকজন এজেন্ট মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমরা এই ব্যক্তিটিকে ফলো করছি, তার গতিবিধি সন্দেহজনক। সে সম্প্রতি ঢাকায় প্রবেশ করেছে এবং সে কিছু গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে আমাদের বিশ্বাস। ধূসর গাড়ি থামিয়ে স্কুল গেটের সামনে এসে বলল, তোমরা নেমে যাও, আমি গাড়ি পার্ক করছি। ইচ্ছে আর ঈশিতা ধীর পায়ে গাড়ি থেকে নামলো। ধূসর মীরার দিকে তাকিয়ে বলল, তুই গাড়িতে বসে থাক, আমরা একটু পরেই চলে আসছি। মীরা মুখ ভার করে বলল, আমি গেলে সমস্যা কি? ধূসর সংক্ষিপ্ত উত্তর দিল, স্কুলের ভেতরে বাইরের কাউকে ঢুকতে দেয় না, অপেক্ষা কর। মীরা আর কিছু না বলে গাড়ির ভেতরে বসে রইল, মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট। ইচ্ছে আর ঈশিতা ধূসরকে অনুসরণ করে স্কুলের গেট পেরিয়ে অফিস রুমের দিকে গেল। চারপাশে অনেক ছাত্রছাত্রী আর অভিভাবকদের ভিড়, সবার মধ্যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। অফিস রুমের সামনে গিয়ে ধূসর হাত গুছিয়ে দাঁড়িয়ে থাকলো আর ঈশিতা খুশি মুখে বলল, ভাইয়া তুমি না এলে মা আসতে দিত না আমাদের, ধন্যবাদ। ধূসর হালকা হাসলো, ঠিক আছে, এখন চুপচাপ অ্যাডমিট নিয়ে তাড়াতাড়ি বের হও, অনেক কাজ আছে। ভেতরে অফিস সহকারী অ্যাডমিট কার্ড হাতে দিলেন। ঈশিতা দ্রুত চেক করে নিয়ে বলল, ইচ্ছু তোর নাম ঠিক আছে, ছবিটাও ঠিক আছে। ইচ্ছে মাথা নেড়ে বলল, সবই ঠিক আছে। ধূসর একটু বিরক্তি গলায় বলল, হয়ে গেলে চলো, বাইরে গরম। তিনজন বাইরে বেরিয়ে এলে দূর থেকে মীরাকে দেখা যায়। সে অধৈর্য হয়ে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ধূসর হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই মেয়েকে নিয়ে আসাটাই ভুল হয়েছে আমার। ঈশিতা আর ইচ্ছে মুখে চেপে হাসলো আর তিনজন দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। রাতের নীরবতা ভেঙে ইনায়েত ও রফিক তালুকদারের হিসাবের খসখস শব্দ ভেসে আসছে। তারা দুজনে বসে কাগজপত্র ঘেটে ব্যবসার লাভ লোকসান যাচাই করছে। মাঝে মাঝে নিচু গলায় কিছু আলোচনা চলছে। বাড়ির অন্যদিকে রোকসানা ও হৈমন্তী টিভির সামনে বসে প্রিয় সিরিয়াল দেখছে। রোকসানা হেসে বলল, এই নায়িকা তো আজ আবার বোকামি করলো। হৈমন্তী বলল, সব সিরিয়ালে একই কাহিনী, কিন্তু দেখতেও ছাড়িস না। পাশে বসে মালা, কাজের মেয়েটি, মনোযোগ দিয়ে চুলে তেল দিচ্ছে, কিন্তু তার চোখও মাঝে মাঝে টিভির দিকে চলে যায়। ইচ্ছে আর ঈশিতা নিজেদের ঘরে ব্যস্ত। ঈশিতা বই নিয়ে বসেছে আর ইচ্ছে জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ বাইরে তাকিয়ে আছে, মনের মধ্যে নানা ভাবনা খেলা করছে। ঠিক এমন সময় দরজার সামনে গাড়ির শব্দ। ধূসর বাড়িতে ফিরে এসেছে। দরজা খুলে ঢুকতেই হৈমন্তী উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আব্বা ফ্রেশ হয়ে এসো, খেতে দিচ্ছি। ধূসর ক্লান্ত চোখে মৃদু হেসে বলল, না মা, খেতে হবে না, খেয়ে এসেছি, শুধু এক কাপ কফি পাঠিয়ে দাও উপরে। হৈমন্তী একটু থেমে বলল, তুই এতদিন পর বাড়ি ফিরলি অথচ না খেয়ে থাকবি কেন বলতো বাবা, অন্তত একটু কিছু খেয়ে যা। ধূসর হালকা মাথা নেড়ে ওপরের দিকে চলে গেল। তার ভারী পায়ের শব্দ ধাপে ধাপে মিলিয়ে গেল সিঁড়ির ওপরে। রোকসানা মালাকে বলল, মালা যা তো, এক কাপ কফি বানিয়ে দে ধূসরকে। মালা মাথা নাড়ল, জি খালা, এখনই বানিয়ে দিচ্ছি। সারাদিনের ব্যস্ততার পর বাড়িতে এক ধরনের প্রশান্তি নেমে এসেছে। সবাই যার যার কাজে মগ্ন আর ধূসর তার নিজের চিন্তায় ডুবে গেছে। মালা উঠে কফি বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাপে ধোয়া ওঠা কফি, কেমন তীব্র গন্ধ, মানুষ কিভাবে খায় এসব ভাবতে ভাবতে উপরে যাওয়ার জন্য রওনা দেয় মালা।
ইচ্ছের ঘরের সামনে পার হওয়ার আগেই ঈশিতা গিয়ে কফির কাপটি হাতে নিয়ে বলে, আমি দেব ভাইয়াকে, তুই তোর কাজ কর। মালা মৃদু হাসি দিয়ে চলে যায়। ঈশিতা কফির কাপ হাতে নিয়ে ধূসর ভাইয়ার ঘরে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। ঠিক তখনই ঈশিতার ফোন বেজে ওঠে। ঈশিতা একটু বিরক্তি মুখে ইচ্ছেকে ডেকে বলে, ইচ্ছু তুই একটু দিয়া যা কফিটা, আমার বান্ধবীর ফোন এসেছে। ইচ্ছে কফি দেওয়ার ব্যাপারে বারণ করলেও ঈশিতা বলে, আরে কফি দিতে আর কতক্ষণ লাগবে, ভাইয়া তো সারাদিন বাইরে ছিল, মনে হয় মাথা ব্যথা করছে, তুই দিয়ে আয় প্লিজ। মনের মধ্যে কিছুটা দ্বিধা নিয়ে ইচ্ছে কফির কাপ হাতে ধূসর ভাইয়ার দরজার দিকে এগিয়ে যায়। দরজার সামনে এগিয়ে দরজায় নক করে, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া আসে না। একটু ধাক্কা দিয়ে দরজা খুলে ঢুকতেই ধূসর ভেতর থেকে দরজা খুলে বাইরে আসছিল। দুজনেই একে অপরকে না দেখতে পেয়ে ধাক্কা লাগে, আর ইচ্ছে ধূসর ভাইয়ার বুকে গিয়ে বাড়ি খায়। কফির কাপ হাতে থাকায় কিছুটা কফি ফ্লোরে ছিটকে পড়ে। ধূসর তৎক্ষণাৎ পিছনে সরে গেল, আর ইচ্ছে হাত দিয়ে নিজেকে সামলে দাঁড়ানোর চেষ্টা করে। ধূসর কিছুটা বিস্মিত হয়ে বলে ওঠে, তুমি এখানে কেন? ইচ্ছে গলায় অস্বস্তি নিয়ে বলে, ঈশিতা আমাকে পাঠিয়েছে কফি দিতে। ধূসর হাসতে হাসতে বলল, তাহলে ঈশিতা কফি দেওয়ার দায়িত্ব দিয়ে মানুষকে বিপদে ফেলেছে? ইচ্ছে গাল লাল করে নিচু স্বরে বলল, আমি দুঃখিত, আপনার কফি ফ্লোরে পড়ে গেছে, আমি আরেকটা বানিয়ে পাঠাবো? ধূসর মৃদু হেসে বলল, আরেকটা বানানোর দরকার নেই, আর হ্যাঁ, তুমি সাবধানে হাঁটা শেখো, না হলে কার বুকে কখন বাড়ি খাবে বলা তো যায় না। ইচ্ছে তাড়াতাড়ি মাথা নিচু করে বলল, জি আমি যাচ্ছি। ধূসর দরজার সামনে দাঁড়িয়েছিল। ইচ্ছে পাশ কাটিয়ে বের হতে গিয়ে আবারও প্রায় ধাক্কা খেয়ে যাবে। ধূসর একটু পেছনে সরে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, এত তাড়াহুড়ো কিসের, আবার না ধাক্কা খেয়ে পড়ো।